বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, বাংলাদেশের প্রতিটি জেলায় কোথায় কি আছে সেটাই ঘুরে দেখা বাংলার পথের কাজ। এই কাজ নিয়ে আমরা গত পর্বে চলে এসেছি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত ছোট্ট একটি জেলা জয়পুরহাটে। দেখছি জয়পুরহাটে কোথায় কি আছে। তো চলুন দেখা যাক আজকের পর্বে আপনাদের জন্য কি কি আছে। তো অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজ ও তার বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল 12 শিবালয় বাংলাদেশের কোন জেলা অবস্থিত? সঠিক উত্তর জয়পুরহাট। এবারে ৭,৮৬৫টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৫,৬৩৪টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ময়মনসিংহের নান্দাইলের মেহেদি হাসান। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি জয়পুরহাট জেলার একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনি কলে। এটি জয়পুরহাট শহরের আধা কিলোমিটার উত্তরে অবস্থিত। ২০০০ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের চিনিকলের সংখ্যা ছিল 15টি। প্রায় প্রতিটি চিনিকলই বেশ পুরাতন এবং বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। জয়পুরহাট চিনিকলও এর ব্যতিক্রম নয়। 1961 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ১৮৮.87 একর জমি অধিগ্রহণ করে এই চিনিকল নির্মাণের কাজ শুরু করেন। 1963 সালে 11 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ হলে তখনই আখ মাড়াই মানে চিনি উৎপাদনের কাজে লেগে যায় জয়পুরহাট চিনিকল। সেই থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে চিনি উৎপাদন করে চলেছে এই চিনিকলটি। এখন চিনি উৎপাদন মৌসুম না, তাই এই চিনিকলটি বন্ধ রয়েছে। তবে সামনেই কল চালু হবে, তাই মেশিনপত্র ঠিকঠাক রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছে জয়পুরহাট চিনিকলের ইঞ্জিনিয়ারিং সেকশন। বর্তমানে বাংলাদেশে বছরে 1,50,000 মেট্রিক টন চিনি এবং 1 লক্ষ মেট্রিক টন গুড় উৎপাদন হয়। বিশ্বের 130টি চিনি উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ 67তম অবস্থানে রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন জয়পুরহাট চিনিকল। মিলি যখন চালু হয় তখন কি আপনাদের এখানে কোনো উৎসব হয়? এমন কোনো হয় না, যখন চালু হয় কাটা হয়, হ্যাঁ, তখন চেয়ারম্যান সাহেব আসেন, ডাইরেক্টর সাহেব আসেন, তখন উদ্বোধন করার জন্য তখন আমরা মিল চালিয়ে দেই। মোনাজাত হয়, হ্যাঁ মোনাজাত হয়। মিষ্টি খাওয়ান আপনারা তো মিষ্টি বানান, চিনি তো আপনারা। কেমন চিনি উৎপাদন হয় আপনাদের এখানে? যেরকম প্ল্যান্টেশন হলে চিনি বেশি হয়, কুষার বেশি যদি আবাদ হয় তাহলে ভালো হয়, আর কুষার কম হলে অবশ্যই। গত বছর কেমন হয়েছিল? গত বছর 60-65 হাজার ব্যাগ চিনি। এটা কি আমরা যা চাচ্ছিলাম তার থেকে বেশি না? না, তার থেকে কমই, কারণ কুষার তো আমাদের আবাদে কম হয়েছে, এই বছর বেশি হবে আশা করা যাচ্ছে। অনেক বেশি। আপনাদের কি কোনো গোডাউন আছে চিনি? হ্যাঁ, দুটো গোডাউন আছে। সেখানে কি এখন চিনি আছে? কিছু কিছু আছে। আমি যদি 1 বস্তা চিনি নিতে চাই পারবো নিতে? না, আপনি এইভাবে পারবেন না, ওটা আপনার এই মানে একটা সিস্টেম আছে, খুব কঠিন না তো সিস্টেম? না, সিস্টেম কঠিন না। আমি চিনির এখন বর্তমান আপনাদের মিল গেটের দাম কত? 45 টাকা। 45 টাকা কেজি। বাংলা লিংক। বন্ধুরা, আমরা এখন চলেছি জয়পুরহাট শহরের আধা কিলোমিটার পশ্চিমে খঞ্জনপুর এলাকায়। জয়পুরহাটে আদিবাসীদের বসবাস এখানে, তাদের খোঁজ করছি আমরা। বাঙালির গরমের এসি, তালের পাখা, বিভিন্ন রকম তালের পাখার এটা একটা রকম। আর এগুলো হচ্ছে মাহালি সম্প্রদায়ের বাঁশের দোকান এই এলাকায়। এরা এখনো বাঁশের কাজ করে যাচ্ছেন, বাঁশ দিয়ে অনেক কিছু বানাচ্ছে। এটা কি? আর এটা কি? পাখার ফ্রেম। এটা একটা বিউটি বক্স। এটা একটা বিউটি বক্স, বাঁশের তৈরি বিউটি বক্স, দারুণ। এগুলো কত দাম?
এটা 60 টাকা দাম। একটু কম টম নেওয়া যায় না? এটা একটু কম তো হয় না, আমরা কম পাই না। আপনারা মাহালি? হ্যাঁ, কয় ঘর থাকেন এখানে? এখানে 60-65 ঘর আছে। 60-65 ঘর। সবাইকে বাসার কাজই করেন? সবাই আমরা বাসার কাজ করি। জয়পুরহাট শহরের খঞ্জনপুরে মাহালি সম্প্রদায়ের বসবাস। সভ্যতার আদি যুগ থেকে এরা জয়পুরহাটে বসবাস করে আসছে। জীবিকা নির্বাহে বাঁশ বেত সহ হাতের কাজই এদের প্রধান পেশা। একসময় এদের হাতে তৈরি বিভিন্ন গৃহস্থলী পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে প্লাস্টিক সামগ্রী সহজলভ্যতায় হাতে তৈরি বাঁশজাত পণ্যের চাহিদা কমে গেছে মাহালিদের আয় রোজগার। অতীতে এই এলাকা জুড়ে ছিল মাহালিদের বসবাস, বর্তমানে তা কমতে কমতে 50-এর কোঠায় নেমে এসেছে। আমরা অনেকে হয়তো এর খবর রাখি না, তবে বলতে হয় মাহালিরা অনেকটা না বুঝেই বাংলাদেশের হাতে তৈরি বাঁশের বিভিন্ন পণ্যের ঐতিহ্য রক্ষা করে চলেছে। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানুষ কি শুধু কাজ আর কাজ করার জন্য জন্ম নিয়েছে? ঠিকই বলেছেন, কাজের পাশাপাশি কিছুটা বিনোদন অবশ্যই প্রয়োজন। নির্মল বিনোদন প্রাত্যহিক কর্মব্যস্ত একঘেয়েমি জীবনে খানিকটা প্রশান্তি এনে দেয়। বিনোদন বিভিন্ন ধরনের হতে পারে, তবে নিজের শহরে যদি একটা ভালো বিনোদন পার্ক থাকে তাহলে ছুটির দিনে ঘুরে ফিরে বন্ধু বান্ধব পরিবার পরিজনকে নিয়ে বেশ ভালো একটা সময় কাটানো যায়। এই ধারণাকে সত্য মেনে আমরা এসেছি জয়পুরহাট শহর থেকে 1 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে বুলুপাড়ায় অবস্থিত জয়পুরহাট রিসোর্টে। জয়পুরহাটের একজন প্রকৃতি প্রেমী রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স নিজ উদ্যোগে তৈরি করেছেন এই রিসোর্টটি। রিসোর্টের পাশাপাশি এখানে তিনি গড়ে তুলেছেন শিশু এবং বুড়োদের জন্য একটি শিশু উদ্যান। জয়পুরহাটে যে আসলে এরকম একটা পার্ক আছে, আসলে না দেখলে আপনিও বিশ্বাস করবেন না। সত্যি জয়পুরহাটের মতো ছোট্ট একটি জেলায় এত সুন্দর একটা শিশু পার্ক আছে, তা এখানে না আসতে জানতেই পারতাম না। বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় সবকটি জেলাতে ব্যক্তিগত উদ্যোগে এমন সুন্দর সুন্দর পার্ক রিসোর্ট গড়ে উঠেছে। বড় ছোট সব বয়সী মানুষের জন্য সামান্য একটু নির্মল বিনোদন দেয়াই এদের মূল উদ্দেশ্য। প্রকৃতি প্রেমী প্রিন্স চৌধুরী তার পৈতৃক 60 বিঘা জমির উপর গড়ে তুলেছেন এই পার্কটিতে সময় কাটানোর বেশ ভালো ব্যবস্থা রয়েছে। সুন্দর সাজানো গোছানো এই শিশু উদ্যানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডসের পাশাপাশি বর্ণমালা শিক্ষা, লেক ও লেকের নৌকা ভ্রমণ, মিনি চিড়িয়াখানা, সিমেন্টের তৈরি জীব জানোয়ার, আদিম যুগের মানুষের জীবনযাত্রা, 3D মুভি, ফুড কোর্ট, বিশাল সুসজ্জিত বাগান, আর্টিফিশিয়াল বাংলার ঐতিহ্যবাহী গ্রাম, শুটিং স্পট, পিকনিক স্পট সহ রয়েছে নানান বিনোদনের ব্যবস্থা। এখানে ঢুকতে হলে আপনাকে মাত্র 20 টাকা গুনতে হবে। পিকনিক করতে চাইলে তার জন্য নির্দিষ্ট ফি দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, জয়পুরহাট রিসোর্ট ও শিশু উদ্যান দেখতে দেখতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, জয়পুরহাট বাংলাদেশের কোন বিভাগের অন্তর্গত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ রংপুর, বি রাজশাহী, সি খুলনা। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে জয়পুরহাট বাংলাদেশের কোন বিভাগের অন্তর্গত। আর আপনারা দেখছেন জয়পুরহাটের একমাত্র বিনোদন পার্ক জয়পুরহাট রিসোর্ট ও শিশু উদ্যান। বন্ধুরা, জিহ্বার পরিতৃপ্তি মানব জীবনের আর একটা বিশাল বিনোদন। এখন আপনাদেরকে 1 কাপ চা পান করাবো। এই চাটার নাম হচ্ছে বুস চা। বুস চা আপনাদেরকে দেখাচ্ছি আমি। 1, 2, 3, 3টা লেয়ার, তবে স্বাদ অনেক রকম। তো দেখি খেয়ে কেমন। মৌলভীবাজারে গিয়ে আমরা 7 লেয়ার চা খেয়েছিলাম, কিন্তু চা বানানো দেখতে পারিনি। এবার দেখে নিন কিভাবে 2 লেয়ার চা বানানো হয়। কাপে পরিমাণ মতো চিনি দিন। এবার ঘন করে ফুটানো খাঁটি দুধ আধা কাপ পরিমাণ ঢেলে দিন। বিশেষভাবে তৈরি ঘুটনি দিয়ে ঘুটে ফেনা করে ফেলুন। তারপর এভাবে চাপাতি মিশিয়ে দিন কাপে।
হয়ে গেল 2 লেয়ার চা। এই বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, এবারের বাংলা পথে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার জয়পুরহাটে। তো বিরতির আগে আমরা আপনাদের নিয়ে দেখেছি জয়পুরহাট চিনিকল, এ জেলার আদিবাসী মাহালি সম্প্রদায় এবং জয়পুরহাটের শিশু উদ্যান। চলুন এবার দেখে আসি এই জেলার একটি লুকোনো সম্পদ। জয়পুরহাটে ধান, আলু, আখ, পাট, হলুদ, সরিষা ও শাকসবজির বাম্পার ফলন হয়। তবে এসবের পাশাপাশি এ জেলায় কয়লা এবং চুনাপাথরের মতো খনিজ সম্পদ রয়েছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে বিশাল জায়গা দেখছেন, ঘেরা ফাঁকা মাঠ, এই মাটির নিচে আছে চুনাপাথর। ছোটবেলায় বইতে পড়েছি জয়পুরহাটের চুনাপাথরের খনি আছে। হ্যাঁ, আমরা এসেছি জয়পুরহাট শহর থেকে 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গাড়িয়াকান্ত এলাকায়। এটাই সেই খনি। 1960 সালের প্রথম দিকে জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান জয়পুরহাট জেলার ভূপৃষ্ঠের 515 থেকে 541 মিটার গভীরতায় 100 মিলিয়ন টন মজুদ বিশিষ্ট চুনাপাথরের খনি আবিষ্কার করে। একই সময় দেশের টেকেরহাট এলাকায় ইওসিন যুগীয় চুনাপাথরের একটি ক্ষুদ্র মজুদ থেকে চুনাপাথর আহরণ শুরু করে। প্রকৃতপক্ষে টেকেরহাটে চুনাপাথরের খনি ছিল দেশের প্রথম খনি যেখান থেকে খনিজ সম্পদ আহরণ করা হয়। তবে এখনো পর্যন্ত জয়পুরহাটের এই চুনাপাথরের খনি থেকে চুনাপাথর উত্তোলন শুরু হয়নি। বাংলা লিঙ্ক। ভারতীয় উপমহাদেশে কখন আলু উদ্ভাবিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। ধারণা করা হয় 7শ শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ নাবিকরা ভারতে প্রথম আলু নিয়ে আসে। তখন থেকে আস্তে ধীরে আলু তার স্থান পোক্ত করে নিয়েছে। এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় আলুর বাম্পার ফলন হয়, তার মধ্যে জয়পুরহাট একটি। হ্যাঁ, আমরা এসে গেছি জয়পুরহাট শহর থেকে 19 কিলোমিটার পূর্ব দিকে নরওয়েস্ট কোল্ড স্টোরে। জয়পুরহাট কখনো কখনো বাংলাদেশে 1 নম্বর আবার কখনো বা 2 নম্বর স্থান অধিকার করে আলু উৎপাদনে। সে এত আলু তারা রাখবে কোথায়? এর জন্য এই জয়পুরহাটে অনেকগুলো কোল্ড স্টোরেজ আছে, তার মধ্যে একটা কোল্ড স্টোরেজ আপনাদেরকে আমরা একটু দেখাই। নিচতলা যাই, চলেন নিচতলা দেখি। ও, কোল্ড স্টোরের মধ্যে খুব ঠান্ডা, খেয়াল করেন। আপনারা টের পাচ্ছেন না হয়তো বা কি পরিমাণ ঠান্ডা, মানে একেবারে আমি যাইনি কখনো সেরকম শীতের দেশে, এই শীতের দেশের মতো ঠান্ডা একদম ভিতরে। ওয়াও! বেশি বেশি আলু খাও, ভাতের উপর চাপ কমা। জয়পুরহাটে মোট 14টি আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ রয়েছে। তার মধ্যে এটি মোটামুটি ছোট মানের কোল্ড স্টোরেজ। 1 বস্তা আলু কতখানি ওজন হয়? আপনি আমাদের রেট আছে 84 পর্যন্ত। ওয়েট কতখানি হয়? 84 কেজি। হ্যাঁ, 84। আপনাদের এখানে কয় মাসের জন্য রাখেন এটা? এটা আমাদের এই ধরেন মার্চের থেকে লোডিং হয়। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত শেষ। 8 মাস, 9 মাস। হ্যাঁ, এর মধ্যে আপনার শেষ, সব আবার খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। তারপর এটা যখন খালি হয়ে যাবে তখন কি? তখন আমাদের মেশিন বন্ধ, খালি থাকবে। আমরা এখন যে কোল্ড স্টোরেজ মধ্যে দিয়ে হাঁটছি, 9 তলা কোল্ড স্টোরেজ। এটা এখানে 55,000 বস্তা আলু থাকে। এবার আপনি হিসাব করেন, এক এক বস্তায় 84 কেজি আলু থাকে। জয়পুরহাটে প্রতি বছর প্রায় 75,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়, যেখানে বছরে প্রায় 50,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়। বাংলাদেশে আলুর চাহিদার একটা বিশাল অংশ জয়পুরহাট পূরণ করে চলেছে। বাইরে গনগনা গরম, এই দেখেন এখানে আছে 35-এর একটু উপরে ফারেনহাইট, সেলসিয়াস আছে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস বা 4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টোটাল ঠান্ডা। 1 বস্তা আলু আপনার এখানে এক সিজন রাখতে কয় টাকা নেন? 250 টাকা, কম বেশি 250 টাকা। মনে করেন একজন 500 বস্তা আলু রাখলো, কিন্তু আলুর দাম এমন হলো, দেখলো যে আপনার কাছে টাকা দিয়ে নিয়ে তার আর লাভ হচ্ছে না, সে আর আলু নিলই না, তখন কি করে? আমাদের কোম্পানির লস। আপনার কোম্পানির কেন লস হবে? আলু তো আপনার এখানে রয়ে গেল। রয়ে গেল তো, নিচ্ছে না, মানে বাজার কমিয়ে আসছে। এরকম হয় কখন? হ্যাঁ, হয়। 2008 সালে হয়েছে, 2004 সালে। তো জয়পুরহাটের এই কোল্ড স্টোরের মেশিন রুম দেখতে দেখতে লিখে নিন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে।
যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখলেন জয়পুরহাটের একটি কোল্ড স্টোরেজ। বাংলা লিংক সেদিন ছিল সোমবার 19 এপ্রিল 1971 সকাল 11টা। জয়পুরহাট শহর থেকে 8 কিলোমিটার উত্তর পূর্ব দিকে করৈকাদিপুর গ্রামের মানুষেরা হঠাৎ চমকে ওঠে গ্রামের পশ্চিম পাশের ঘরবাড়িতে আগুন এবং গুলির শব্দে। গুলির শব্দ আর আগুন দেখে আতঙ্কিত নারী পুরুষ প্রাণ ভয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখে ছোট্ট গ্রামটিতে ততক্ষণে মৌলভী আব্দুল মান্নান ও হাফিজ বিহারীর নেতৃত্বে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদররা ঘিরে ফেলেছে। বৈশাখের তপ্ত দিনে ততক্ষণে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে পুরো গ্রামটিতে। রাইফেলের মুখে পাকিস্তানি হায়নারা গ্রামের সকল বয়সের পুরুষ মানুষকে এনে একত্রে জড়ো করে এই গ্রামের মাঝখানে রাস্তা সংলগ্ন ডোম পুকুরের পাড়ে। তারপরে ঘটনাটা হৃদয় বিদারক এবং বিভৎস। নির্বিচারে নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালায় পিশাচ পাকিস্তানি সেনাবাহিনী। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরদের নৃশংস হত্যাযজ্ঞের স্মৃতি দেখতে জয়পুরহাট সদর উপজেলার করৈকাদিপুর বৌদ্ধভূমিতে। আমার এই পাশে যে গ্রামটা এটার নাম হচ্ছে কোরই, আর এটা যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে কাদি। এই দুটো মিলে হচ্ছে এই জায়গাটার নাম কোরই কাদিপুর। কোরই কাদিপুরের আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে 1971 সালে 371 জন কুমার মানে মৃৎশিল্পী, এটা ছিল হচ্ছে কুমারপাড়া, মাটির হাড়ি বাসন তারা তৈরি করতো, তাদেরকে ধরে এনে 371 জনকে এখানে দাঁড় করায় গুলি করে মারে পাকিস্তানি সেনাবাহিনী। স্বাধীনতা যুদ্ধের এত বড় স্মৃতিবহুল বেদনাদায়ক স্থানে এসে কোথাও এ সম্পর্কিত কোনো সৌধ বা ফলক আমাদের চোখে পড়ল না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে এ ধরনের বৌদ্ধভূমিগুলোকে চিহ্নিত করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। তো জয়পুরহাটের করৈকাদিপুর বৌদ্ধভূমি দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিংক বাংলা পথে। আমাদের আগামী পর্ব থাকবে জয়পুরহাটের দারুণ দারুণ লোকেশন। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। বাংলা লিংক বাংলা পথে।